বসো তুমি, আমি একটু আসছি, জাস্ট এ মিনিট। বলেই লোকটা চলে গেল। লোকটার সম্পর্কে আমার কিছুই জানা নেই। গত একদিনে যা দেখছি বুঝছি ওটা হলো ওনার চলাফেরার প্রকৃতি, কিন্তু উনি কি কাজ করেন, কোথায় করেন কিছুই জানি না। বাহ, খুব সুন্দর একটা ব্যাপার ঘটে গেল, আমি বুঝতেই পারলাম না। আজ 2 দিন হতে চললো ওনার সাথে আমার নিকাহ হয়েছে, কিন্তু আমি তার নামটাই জানি না। বাহ, কি জ্ঞানী আমি, নিজেকে নিয়ে গর্ব হয় মাঝে মাঝে, এতটা কেয়ারফুল আমি। বাহ বাহ, কি করে পারি আমি এসব। একটা বক্স হাতে আসলেন উনি, এই নাও, ইচ্ছে করছিল না তোমার? আমি বললাম কি এটা? উনি বললেন নিজের পছন্দের জিনিস কেউ দূর থেকে দেখলে বুঝে যায়, আর তুমি এতটা কাছে থেকেও বুঝতে পারছো না। আমি বললাম না তো, এখনো বুঝতে না পারা আমি। উনি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন হাতে নিয়ে খুলে দেখো। বক্সটা খোলার পর অনেকটা অবাক হয়ে বললাম, ওয়াও, আইসক্রিম। উনি বললেন হোম। আমি বললাম আপনি বুঝলেন কি করে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে? একটা মৃদু হাসি দিলেন উনি। আঙ্গুল দিয়ে খেতে শুরু করতে যাচ্ছি তখনই উনি বলে উঠলেন, শুনেছি তুমি ছোট থেকে আইসক্রিম খাও, কিন্তু আজ পর্যন্ত এটা শিখলে না কিভাবে খেতে হয়। অবুঝের মতো তাকিয়ে রইলাম। উনি একটা চামচ এগিয়ে দিয়ে বললেন, এই নাও। কিছুটা খেয়ে ওনাকে দিলাম। উনি অল্প একটু খেয়ে রেখে দিলেন। উনি বললেন, খুশি তো? আমি বললাম হুম। তার পকেটে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বললেন, মুখটা মুছে নাও। আমি একটু অনুরোধের সুরে বললাম, আচ্ছা একটা কথা বলি, যদি কিছু না বলেন? উনি বললেন, হুম বলো। আমি একটু আহ্লাদি হয়ে বললাম, কিছু বলতে পারবেন না কিন্তু? উনি বললেন, ওকে, বলবো না। অনেকটা অপরাধী হয়ে বললাম, আপনার নামটা না আমার জানা হয়নি। উনি একটু অবাক হয়ে বললেন, কি? আমি একটু শক্তভাবে বললাম, কিছু বলবেন না বলেছেন কিন্তু। উনি বললেন, হুকুম করছো? আমি বললাম, কোনো সমস্যা? আমি কি করতে পারি না? উনি বললেন, হুম, আমি এটাই চাই, তবে যা শুধু এই রুমের ভেতর প্রযোজ্য। আমি বললাম, হুম ঠিক আছে। উনি বললেন, মনে থাকবে? আমি বললাম, হুম। নামটা বললেন না কিন্তু। উনি বললেন, আমার নামটা না হয় এখন নাই বা জানলে? আমি অবুঝের ভাষায় বললাম, এখন জানলে কি হবে? উনি বললেন, এতদিন যে জানতে না তখন কি কিছু হয়েছে? তাই এখনো না জানলেও কিছু হবে না। সুন্দর এক মনকাড়া হাসি দিলেন উনি। চাঁদের আবছা আলোয় তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মনটা খারাপ করে বললাম, হুম। উনি বললেন, তোমার ফোনটা কই? আমি বললাম, কেন, রুমে। উনি বললেন, নিয়ে আসো তো। ফোনটা এনে ওনার হাতে দিয়ে ওনার পাশেই দাঁড়িয়ে আছি। উনি বললেন, বসো এখানটায়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ওনার পাশে বসতে বললেন। আমি বললাম, হোম। একটু দূর থেকে ফোনের স্ক্রিনের দিকে নজর দিতে চেষ্টা করছি। ব্যাপারটা মনে হয় ওনার চোখ এড়ালো না। হুট করে আমার কোমরে হাত দিয়ে এক হ্যাঁচকা টানে ওনার শরীরের সাথে মিশিয়ে বসালেন আমায়। উনি বললেন, আমার স্পর্শ তোমার জন্য অস্বাভাবিক কিছু না, তোমাকে অশালীন কিছু করছি না আমি। অন্তত একটু ছোঁয়া তো পেতে পারি নাকি? বেটা এত লজ্জা কেমনে দিতে জানে, সে হয়তো নিজেই জানে না। আমারও যে ওনাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে না তা কিন্তু নয়। লজ্জা পেয়ে বললাম, হুম। উনি বললেন, দেখতে চাইছিলে না আমি কি করছি? দেখো। ফোনের স্ক্রিনটা একটু আমার দিকে এগিয়ে দিয়ে একটা নাম্বার টাইপ করছেন। ওনার শরীরের সাথে আমার শরীরটা লেগেই আছে। আমার কাছে তো ভালোই লাগছে, জানি না ওনার কাছে কেমন লাগছে। হয়তো ওনার কাছেও ভালো লাগছে, তাই তো এতটা কাছে উনি আমায় টেনে নিয়েছেন। উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বাহ, নাম্বারটাও সেভ করা হয়নি? প্রশ্নাতীত হয়ে বললাম, কার নাম্বার? উনি বললেন, এই যে। আমার মুখের সামনে ফোনের স্ক্রিনটা তুলে ধরলেন। নিজের নাম্বারটা আমার ফোনের বরনামে সেভ করে দিলেন। অসহায় ভাব নিয়ে বললাম, তবুও নামটা বললেন না। উনি বললেন, কেন, এই নামে ডাকতে বুঝি কোনো অসুবিধা হবে? আমি বললাম, না না, অসুবিধা কেন হবে, আমি তো এটাতেই ডাকবো সর্বজনম। একটু খুশি হয়ে বললেন, তাই? আমি বললাম, হুম তাই। তবে? উনি বললেন, তবে কি? আমি বললাম, নাম জানার আক্ষেপটা রয়েই গেল। উনি বললেন, এতটা আক্ষেপ থাকতে নেই বুঝলে। আমি মন খারাপ করে বললাম, হুম। উনি বললেন, তবুও মাঝে মাঝে কিছু আক্ষেপ থাকতে হয়, এতে মনের মাঝে একটু ভালো লাগা কাজ করে। আমি বললাম, হুম। উনি বললেন, শোনো না। আমি বললাম, বলুন। উনি বললেন, অধিকার চাই। আমি বললাম, কিসের? উনি একটু আবেগী হয়ে বললেন, তোমাকে ছুঁয়ে দেখার। আমি বললাম, হুম। উনি বললেন, জোর করে চাই না কিন্তু। আমি বললাম, তো কিভাবে চান? উনি একটু রোমান্টিক সুরে বললেন, তোমার ইচ্ছায়, বিশ্বাসে আর ভালোবাসায়। আমি বললাম, দুদিনে ভালোবাসা যায়? উনি বললেন, যায় না, তবে আমি যে এক্ষুনি চাচ্ছি তা কিন্তু নয়। আর তুমি যে ছুঁয়ে দেখার কথা ভাবছো, আমি কিন্তু সেই ছুঁয়ে দেখার কথা বলছি না। আমি বললাম, কোনটার কথা বলছেন তাহলে? উনি বললেন, তোমাকে জড়িয়ে ধরার। আমি চুপ করে রইলাম। লোকটা যে এমন কিছু বলবে তা ভাবতে পারিনি। আমার দিকে পুরোটা ফিরে বসে বলল, চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ। আমি বললাম, হুম। লজ্জায় তো আমি শেষ, মাথাটা নিচু করে আছি। উনি বললেন, দেখি একটু তাকাও তো আমার দিকে। আমার থুতনিতে হাত দিয়ে মাথাটা উঁচু করে নিলেন। আমি নিশ্চুপ। উনি বললেন, লজ্জা নারীর ভূষণ,
বিষয়টা তোমায় মানায় তো বেশ। আমি মনে মনে বললাম, ইস রে, আর কত লজ্জা দিবেন, এমনিতেই আমি শেষ। এদিকে উনি শুধু লজ্জা দিচ্ছেন। আমার মুখে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিলেন। তারপর বললেন, একটা কথা মনে আছে তোমার? আমি বললাম, কি কথা? উনি বললেন, আমাদের কিন্তু বাসর হয়নি। আমি বললাম, হুম। মনে মনে ভাবলাম, OMG, আমি তো শেষ। এই কেউ আমাকে এক গ্লাস পানি দে, খাইয়া বেহুশ হয়ে যাই। উনি একটু দুষ্টামির ছলে বললেন, করে নিব নাকি? আমি বললাম, এই না না, বলেই আমি ভুয়ো দৌড় দিলাম। কিন্তু দৌড়াতে আর পারলাম কই। আমার হাত টেনে ধরে ফেললেন, বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। উনি বললেন, আরে মিস, পালাচ্ছেন কই? আজকে তো তোমার রক্ষে নেই। বলেই আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন আলতো করে। কাল থেকে আজ পর্যন্ত ওনার প্রতি যতটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, সব তো দেখি এক নিমিষেই ওনার বলা এক বাক্যে শেষ হয়ে গেল। ওনাকে বিষের মতো লাগছে, অসহ্য লাগছে। মনে হচ্ছে উনিও নিজেকে আমার কাছে পুরুষ বলে প্রমাণ করবেন। কিন্তু এতে আমার বিন্দুমাত্র বিদ্রুপ থাকতো না যদি না আমি অসুস্থ থাকতাম। উনি তো জানেন ব্যাপারটা, তবুও কেন চাচ্ছেন এসব করতে? তাহলে উনিও কি 8-10টা পুরুষের মতন বইয়ের কাছে চাহিদা পূরণ করতে আসবেন? বইয়ের ইচ্ছের কোনো দাম দিবেন না? গতকাল রাতে তাহলে শুধুমাত্র তার সহানুভূতিটাই ছিল। ইচ্ছে করছে ওনাকে এক ধাক্কায় আমার সামনে থেকে সরিয়ে দিয়ে আড়াল হয়ে যাই, তবুও যেতে পারছি না। একটা শেকলে বাঁধা আমি অসহায় দৃষ্টিতে ওনার চোখের দিকে চেয়ে আছি। ওনার চোখে আমি নেশা দেখতে পাচ্ছি, কিন্তু কিসের নেশা আমি বুঝতে পারছি না। উনি বললেন, কি গো, ভয় পেলে মনে হচ্ছে? আমি একটা হাসি দিলাম। মনে মনে বললাম, ভয় নয়, কিছুটা ঘৃণা কাজ করছে। উনি বললেন, ভাবলে কি করে? তোমার কাছে এত সহজে আমি চাইবো তোমার শ্রেষ্ঠ সম্পদটা? আমি জানি তুমি অসুস্থ, তবুও কেন? আরে পাগলি, কিছুটা হলেও তো ভালোবাসি। এতটা অমানবিক আমি হইনি। তবে হ্যাঁ, সবটা না চাইলেও কিছুটা হলেও তোমার কাছে চাই। তবে হ্যাঁ, সবটা না চাইলেও কিছুটা হলেও তোমায় কাছে চাই। কথাগুলো বলতে বলতে আমার কোমরে হাত দিলেন। রীতিমতো আমার কোমরে তার আঙ্গুল দিয়ে স্লাইড করছেন। না, এখন ওনার স্পর্শ আমার কাছে খারাপ লাগছে না। অনুভব করছি ওনার প্রতিটা স্পর্শে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে। চোখটা বন্ধ করে আছি। উনি কপালে একটা চুমু খেলেন, বন্ধ চোখের পাপড়িতে দুগালে দুটো চুমু খেলেন। ভালোই লাগছে, আরো কয়টা চুমু যেন খান উনি, এই প্রার্থনা করছি। কিন্তু না, উনি আমার কাছে মুখটা এনে বললেন, ঘুমাবে না? আমি বললাম, হুম। ধুর, ভাল লাগে না। আরো কয়টা দিলে কি হতো? হেঁটে বিছানার দিকে যাব, তখনই উনি আমাকে টান দিয়ে পাজা কোলে তুলে নিলেন। ইস, কি লজ্জা, সাথে এতগুলা ভালো লাগা। লোকটা এতটা রোমান্টিক কেন? বিছানায় আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়লেন। ইস, ঘুম যেন আসছেই না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনের মাঝে হানা দিচ্ছে। তখন ওনার সম্পর্কে কতটা খারাপ না ভেবেছিলাম, ভাবতেই অপরাধী মনে হচ্ছে নিজেকে। ঘুম আসছে না দেখে এপাশ ওপাশ করছি। উনি হুট করেই আমাকে টান দিয়ে ঘনিষ্ঠতায় নিয়ে নিলেন, জড়িয়ে ধরে আছেন, তবে মুখে কোনো কথা নেই। ওনার নিঃশ্বাস আমার গায়ে লাগছে। অসম্ভব ভালো লাগার অনুভূতি কাজ করছে মনের মাঝে। এই বুঝি পৃথিবীর সবটা সুখ আমার দুনিয়ায় বিরাজ করছে। মাত্র দুদিনের পরিচয় কেন এত আপন লাগছে তাকে? কি আছে এতে? হয়তো পবিত্রতা, যেখানে জিনা বলতে কোনো শব্দ নেই। হয়তো নিজের ভাবনার জগতের সেই রাজাটাকে তার মাঝে খুঁজে পাচ্ছি বলে। হয়তো তার আচরণে মুগ্ধ হচ্ছি বলে। আমার অনেক বান্ধবী প্রেম করে বিয়ে করেছে। তাদের মাঝে কয়েকজনের বিয়ের কিছুদিন পর ফোন দিয়ে সংসার জগৎ নিয়ে হতাশার বিচিত্র তুলে ধরেছিল। তাদের হতাশার কথা শুনে আমিও হতাশায় ছিলাম এই ভেবে, আমারও কি এমন হবে তাদের মতো? তাহলে আমিও কি পাবো না আমার মনের রাজ্যের সাজানো সেই মানুষটাকে? কিন্তু না, আজ সেই হতাশাগুলো আর আমার মাঝে কাজ করছে না। আজ আমার মনে আছে এক প্রশান্তি চিহ্ন। কখন যে ওনার জড়িয়ে ধরার উষ্ণতায় বিভোর হয়ে ঘুমিয়ে পড়েছি জানা নেই। সকালে শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে বসে আছি, সাথে ননদিও আছে। পুচকিটাও এই বয়সে কাজ করতে জানে। তাদেরকে হেল্প করতে চাইলাম, কিন্তু কেউ আমাকে কাজ করতে দিল না। বলল যে তাকিয়ে থাকতে আর দেখতে কিভাবে কাজ করছেন ওনারা। শাশুড়ি মা বলে উঠলেন, বৌমা শুনছো? আমি বললাম, জি আম্মু বলেন। মেয়েদের একটা গুণ ভালোই আছে, এদেরকে শিখিয়ে দিতে হয় না শ্বশুর বাড়িতে কাকে কি বলে ডাকতে হবে। জীবনে যেখানে নিজের মাকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকা হয়নি, সেখানে হুট করে এসেই অন্যের মাকে মা বলে ডেকে ফেলা, এটা এতটা সহজ বিষয় নয়। তবুও এরা যে অতি সহজে বলে ফেলে। শাশুড়ি আম্মু বললেন, যাও তো ইফতিকে ডেকে নিয়ে আসো, ও আবার ঠান্ডা হয়ে যাওয়া খাবার খেতে চায় না। আমি বললাম, জি আম্মু। উঠে যাচ্ছিলাম, কিন্তু হুট করেই থেমে গেলাম। এই ভেবে ইফতিটাকে। ননদিনী বলল, কি হলো ভাবি, থেমে গেলে কেন? আমি আমতা আমতা করে বললাম, ইফতি। ননদি বলল, হুম ভাইয়ার কি হয়েছে? রুমেই তো আছে। আর কিছু না বলে দ্রুত রান্নাঘর থেকে প্রস্থান করলাম। রুমে এসে একটু ভাব নিয়ে ডাক দিলাম, মিস্টার ইফতি। তিনি বললেন, হুম। মাথা তুলে আমার দিকে তাকালেন, একটু অবাক হলেন বোধহয়। আমি বললাম, আপনি কি ভেবেছেন আপনি না বললে আমি আপনার নাম জানতে পারবো না? নাক টেনে শরীর ঝাঁকি দিয়ে বললাম। এতে বুঝলাম যে আমিও পারি মানুষকে অবাক করতে। আমার দিকে ঘুরে তাকালেন এবং বললেন, হুম। আমি বললাম, যতটা বোকা আমায় ভেবেছেন, আমি কিন্তু ততটা বোকা নই। ছোটবেলায় আমি গুনে গুনে একটা হরলিক্স খেয়েছি, ভাবটা যে খানদানি। উনি বললেন, বুঝতেই পারছি। ছোট
ছোটবেলায় যে তুমি হরলিক্সের সাথে ছাগলের দুধও খেয়েছো, তাই তো তোমার মাথায় এত বুদ্ধি, যার কারণে নিজের বরের নাম জানতে এক যুগ কাটিয়ে দিয়েছো। আমি বললাম, আপনি বোধহয় অঙ্কের ক্লাসগুলো ঠিকভাবে করেননি, আপনাকে কে শিখিয়েছে এই অঙ্ক? হাসতে হাসতে আমি শেষ। উনি একটু রেগে বললেন, হোয়াট? আমি বললাম, ভালো মতো অঙ্ক শিখে নিবেন, যদি না পারেন চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন। আমি এসএসসিতে অঙ্কে A+ পেয়েছি, ভাব নিয়েই কথাগুলো বললাম। উনি একটু রাগী হয়ে বললেন, রান্নাঘর থেকে আম্মু তোমাকে কেন পাঠিয়েছে সেটা বলো। আমি বললাম, ও হ্যাঁ, আপনাকে খেতে ডাকছে। আর কোনো কথা না বলে উনি হাঁটা ধরলেন রান্নাঘরের দিকে। ননদি বলল, কি ব্যাপার ভাবি, তোমাকে খুশি খুশি লাগছে? আমার মুখে হাসি জমে আছে, তাই হয়তো জিজ্ঞেস করলো। আমি বললাম, আপনার ভাই বোধহয় স্কুলে গিয়ে ফাঁকিবাজি করেছে। শাশুড়ি বলল, তা যদি আর বলতে বৌমা, ওর মতো দুষ্টু হয়তো ওর স্কুলের শিক্ষকদের হাতে তার জন্মেও পড়েনি। আমি বললাম, সেই জন্যই তো এই অবস্থা। ননদি বলল, কি হয়েছে ভাবি? আমি বললাম, ওই যে 2 দিনকে এক যুগ বলছে। ননদি বলল, ভাবি তোমার ভুল হচ্ছে, ভাইয়া যদিও দুষ্টু ছিল, তবে সে পড়াশোনায় ভালো ছিল। একটু আগ্রহ নিয়ে বললাম, ও তা ওনার রেজাল্ট কি? ননদি বলল, A+। আমি একটু অবাক হয়ে বললাম, কি? আমার রেজাল্ট তো মাত্র 4 পয়েন্ট ছিল। আজকে আমাদের বাড়ি যেতে হবে। এই যাওয়াটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হিরানি যাওয়া বলে। বর আমার এক গাঁটটি বাজার সদাই নিয়ে আমাকে সাথে করে উপস্থিত হলেন। সন্ধ্যার আগে আমাদের আবার ফিরে যেতে হবে। আমরা দুজন, ননদি, পুচকি, ছোট মামা শ্বশুর, তার মেয়ে ও ছোট চাচা শ্বশুর, সাথে ছোট ছেলে। আমাদের বাড়িতে নতুন জামাইকে সেই সমাদরে ব্যস্ত সবাই। আমার কাছেও ভালো লাগছে। মেয়েদের বিয়ের পরে হয়তো এটাই বাবার বাড়িতে সবচেয়ে বড় চাওয়া। যখন সে তার বাবা বাড়িতে আসবে, তার সমাদরের যেন কোনো ত্রুটি না থাকে, এতেই যেন তারা প্রশান্তি পায়। কয়েকজন কাজিনের সাথে দাঁড়িয়ে কথা বলছি। বর আমার তার শ্বশুরের সাথে কথা বলতে ব্যস্ত। আমার একটা ছেলে কাজিনের গায়ে পড়া স্বভাব, কথায় কথায় গায়ে হাত দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্যাপারটা হয়তো মিস্টার ইফতির নজর এড়ালো না। রাগী দৃষ্টিতে তাকিয়ে আমাকে ইশারায় তার কাছে ডাক দিল। তার সামনে এসে বললাম, কিছু বলবেন? উনি বললেন, পানি খাবো। মুখের মাঝে প্রচন্ড রাগের ছাপ, তবে সেটা লুকানোর ব্যর্থ চেষ্টা করছেন উনি। আমি বললাম, হুম। সন্ধ্যার আগে আবার শ্বশুর বাড়ি ফিরে আসলাম। বাসায় এসেই উনি বেরিয়ে গেলেন। শাশুড়ির কাছ থেকে জানলাম ব্যবসার কাজে বেরিয়েছেন, কিন্তু তিনি কিসের ব্যবসা করেন তা আর জানা হলো না। রাত 11টা। উনি বললেন, শোনো। আমি বললাম, হুম বলুন। চুল বাঁধছিলাম। উনি বললেন, খোলাই থাক না, ভালোই লাগছে। আমি বললাম, হুম ওকে, আমার চুল বাঁধতে ইচ্ছা করছে না। উনি একটু কঠোর হয়ে বললেন, আর একটা কথা মনে রাখবে। আমি বললাম, কি কথা? উনি বললেন, তোমাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমার, অন্য কেউ ছুলে তোমার কি হবে আমি জানি না। আমি চাই তুমি এই ব্যাপারটা মাথায় রাখবে। কঠোর গলায় কথাগুলো বললেন উনি। মাথা নিচু করে বললাম, হুম। উনি একটু রোমান্টিক হয়ে বললেন, এই শোনো, তোমার না কি যেন ইচ্ছে আছে? আমি বললাম, কি? উনি বললেন, রাতে বরের হাত ধরে বাহিরে হাঁটার। আমি বললাম, হুম। উনি বললেন, যাবে? আমি উৎফুল্ল হয়ে বললাম, হ্যাঁ যাবো তো। উনি বললেন, এটা তো শহর নয় যে রাস্তায় হাঁটবে, এখানে হাঁটতে হলে বাগানটায় হাঁটা যেতে পারে। আমি বললাম, চলবে, চলুন। ওনার হাত ধরে টেনে নিয়ে আসলাম। বাহিরে হাঁটছি, পায়ে কোনো জুতো নেই, পাশে প্রিয় মানুষটি। অন্যরকম ভালো লাগা। হাতটা ধরতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না ধরতে। মনের মাঝে এখনো কিছুটা জড়তা কাজ করছে।